ভালোবাসা এই শব্দের পেছনে কত শত স্বপ্ন, কত শত প্রতিশ্রুতি আর হাজারটা হৃদয় ভাঙার গল্প লুকিয়ে থাকে। কখনো কখনো ভালোবাসা আমাদের হাসায়, কখনো কাটায়, আবার কখনো তা ভেঙে দেয় সম্পূর্ণ মানুষটাকে। আজ আমি তোমাদের শোনাবো এমন এক মুভির গল্প যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, আর সেই ভালোবাসায় ছায়ায় বদলে দেয় পুরো জীবনটাকে। এই গল্প এমন দুটি মানুষের যাদের জীবনের প্রতিটি মোড়েই ছিল কষ্ট, স্মৃতি আর নতুন করে জেগে ওঠার অনন্য সাহস। সিনেমার নাম সাইয়ারা, 2025 সালের এক রোমান্টিক ড্রামা যেখানে অতীতের ছায়া, বর্তমানের সংগ্রাম আর ভবিষ্যতের এক অজানা ভালোবাসা একসাথে মিশে যায়। তাহলে চলুন শুরু করা যাক এক হৃদয় ছোঁয়ার যাত্রা। সাইয়ারা, দ্য মুভি এক্সপ্লেনেশন। আমার সাথে আমি নুসরাত, তোমরা দেখছো সিনে টক উইথ নুসরাত। মুভি সিন শুরু হয় একটি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে, যেখানে আমাদের দেখানো হয় একজন আঙ্কেল আর আন্টি কিছু বিষয় নিয়ে তড়িঘড়ি করছে। এখন যে মিষ্টি মেয়েটি এন্ট্রি নিল তার নাম ভানি বত্রা। সে আমাদের মুভির লিড ফিমেল ক্যারেক্টার। ভানির জন্য আজকের দিনটি খুব স্পেশাল, কারণ আজ তার কলেজ লাইফের ভালোবাসার মহেশের সাথে বিয়ে হওয়ার কথা আছে। তাই সে তার সম্পূর্ণ ফ্যামিলি সহ ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে মহেশের কল আসে ভানির কাছে। ভানি কলটি রিসিভ করতে মহেশ বলে সে সান ফ্রান্সিসকো চলে গেছে এবং সেই বিয়েটি করতে পারবে না, সে অন্য কাউকে পেয়ে গেছে। মহেশের দেয় শখ ভানি সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেটে যায় ভানির দুঃখ বিষণ্ণতায় ভরা 6 মাস। মা ভানিকে, আজকে তোর জন্য অনেক বড় দিন, এত মূল্যবান চোখের পানি কোনো গরু গাধার জন্য নষ্ট করিস না, যা রেডি হয়ে নে, তোর বাবা নিচে তোর জন্য অপেক্ষা করছে। ভানি মায়ের কথা শুনে খুশি মনে রেডি হয়ে বাবার সাথে বের হয়ে যায়। হঠাৎ করে ভানির ফোনের কথা মনে পড়লে বাবা ফোনটি এগিয়ে দিয়ে বলে, যেভাবে রোজকার ছোট ছোট জিনিস ভুলে যায় সেভাবে দুঃখগুলোও ভুলে যাও, বাঁচতে সহজ হবে। ঠিক সেই মুহূর্তে ভানি চোখ পড়ে বাইকে থাকা একটি ছেলের ওপর। ইতিমধ্যেই ভানি ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসের সামনে চলে আসে। হঠাৎ সে খেয়াল করে তার জুতোর ফিতে খোলা। জুতোর ফিতে বাঁধার জন্য ডায়েরিটি পাশে রেখে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে হঠাৎ সে আবার সেই বাইকে থাকা ছেলেটিকে দেখে। তখনই ভানি ডায়েরিটি ফেলে রেখে ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসের ভেতরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ছেলেটি এসে ডায়েরিটি নিয়ে অফিসের ভেতরে চলে যায়। মানে ইন্টারভিউ নেওয়ার সময় একজন বলে, এখানে কাজের থেকে বেশি নেপোকেটদের ন্যাকামো সহ্য করতে হয়, পারবে তো? বানি বেশ কনফিডেন্সের সাথে বলে, আমি লিখতে পছন্দ করি, সেটাই করব। বানিকে ইন্টার্নস হিসাবে রেখে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তে ছেলেটি এসে বানিকে ডায়েরিটি দিলে বানি খুশি হয়ে ডায়েরিটি নিয়ে খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলে, তোমার নাম কি? ছেলেটি বেশ রেগে বলে, এখনই জেনে যাবে। হঠাৎ ছেলেটি ঋত্বিককে মারতে শুরু করে। ক্রিস ঋত্বিককে মারতে মারতে বলে, কষ্ট করব আমি আর তুই রিপোর্ট করবি ক্যারি ম্যাথিউসের ছেলের নামে, কষ্ট করব আমরা আর ক্রেডিট দিবি সব নেপোকিটদের, আজ থেকে আমার নাম মনে রাখিস ক্রিস কাপুর। ক্রিস বের হতে গিয়ে হঠাৎ ভানির কাছে এসে বলে, তোমার লেখা সত্যিই খুব ভালো। ভানি অবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে ক্রিস কনসার্টের পোস্টার কালো রং দিয়ে রং করার সময় ব্যান্ডের সবাই দৌড়ে এসে বলে, এসব কি করছিস? ক্রিস বেশ রেগে বলে, কষ্ট করব আমরা, সব ক্রেডিট নিয়ে যাবো ওই ক্লিও। ক্লিও প্রচুর রেগে তেড়ে আসলে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। তখনই আরেক মেম্বার দেখায় ক্রিস ঋত্বিককে মেরে কিভাবে তাদের ব্যান্ডের বদনাম করে এসেছে। তখনই ক্লিও রেগে বলে, তোর যখন এতই ট্যালেন্ট, যা একাই গিয়ে শো কর, বলে টিমের বাকি টিম মেম্বারদের নিয়ে চলে যায়। ক্রিস প্রচুর রেগে নিজে স্টেজে এসে মিউজিক সেট করে গান গাইতে শুরু করে। সবাই ক্রিসের গানে মুগ্ধ হয়ে গান শুনতে থাকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই দৌড়ে চলে যায়, কিন্তু ক্রিস আত্মবিশ্বাস নিয়ে গান গাইতে থাকে। সবাই ক্রিসের গান শুনে আবারও ছাতা হাতে গান শুনতে চলে আসে। আর এইদিকে ক্রিস তার গানের সুরে সবাইকে মুগ্ধ করে রেখেছে। এইদিকে বানি বৃষ্টির পানিতে ভিজে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বৃথা চেষ্টা করছে। মহেশের দেওয়া কষ্ট ভোলার চেষ্টা করছে। ক্রিসের পারফরমেন্স শেষ হলে মায়াঙ্ক এসে বলে, মানছি তুই ভালো পারফরমেন্স করিস, কিন্তু টিমের সবাই একসাথে থাকলে তবেই তো আমরা ভালো করব। যাই হোক, একটা অপশন আছে, তুই যদি এমন উদ্ভট আচরণ না করিস তাহলে নিয়ে যাব। পরের দিন সকালে ক্রিসকে নিয়ে একটি প্রোগ্রামে আসে যেখানে হিপহপ কিং প্রিন্সকে দেখানো হয়। তখনই হঠাৎ উইমেন্স কোম্পানির ম্যানেজার এসে বলে, আমার নতুন গানের প্রয়োজন, দিতে পারলে বলো, না হলে লাইনে অনেকেই আছে। ক্রিস হেসে বলে, আমি সবই বুঝতে পেরেছি, আপনাদের স্টারের আলো নিভু নিভু হয়ে এসেছে, আপনাদের নতুন ট্যালেন্টের দরকার, আপনার আমার গানের দরকার, আমার আপনার প্ল্যাটফর্মে, তো এখানে কেউ কারোর ওপর দয়া করছে না। কথা বলতে বলতে হঠাৎ ক্রিসের নজর পড়ে ভানির ওপরে।
সে আজ ফার্স্ট লিস্ট কোম্পানির পক্ষ থেকে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ভিনিত এখানে মায়াঙ্ককে বলে 3 দিনের মধ্যে তার গান লাগবে, তাহলে সে কিছু করতে পারবে। মায়াঙ্ক ভিনিতকে বোঝায় এত তাড়াতাড়ি কি করে সম্ভব। ক্রিস তখন ভানির কাছে এসে চিৎকার করে ভিনিতকে বলে, ভিনিত স্যার, কাজ হয়ে যাবে, আপনি প্রিন্সকে বলে দিন। ক্রিস সিকিউরিটিকে বলে বানি আমার সাথে, বলেই বানিকে ভেতরে নিয়ে আসে। বানির হাত থেকে ডায়েরিটি নিয়ে বানিকে ভেতরে আসতে সাহায্য করে। বানি ভেতরে আসতেই মায়াঙ্ক ক্রিসের কাছে এসে বলে, এত তাড়াতাড়ি কি করে কি করবি তুই, কেন এভাবে তুই বললি? আর এদিকে বানি ভিনিতকে আকুতি মিনতি করছে যেন প্রিন্সের একটা ইন্টারভিউ নিতে দেয়। ভিনিত বানিকে বলে, প্রিন্স অনেক ব্যস্ত, আগামী 2 মাসের কোনো শিডিউল খালি নেই, 2 মাস পর আসতে। ভিনিতের কথা শুনে বানি স্তব্ধ ও মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে শোনে তার লেখা ডায়েরির লাইনগুলো কেউ গান গেয়ে শোনাচ্ছে। বানি পেছন ফিরতে দেখে ক্রিস তার ডায়েরিতে লেখা লাইনগুলো গাচ্ছে। বানি অবাক দৃষ্টিতে ক্রিসের দিকে তাকিয়ে থাকে, আর ক্রিস এদিকে বানির ডায়েরির লাইনগুলো গেয়ে যাচ্ছে। ক্রিস গান গাইতে গাইতে স্টেজে উঠে যায়, আর ক্রিসের গান শুনে প্রিন্স দৌড়ে ছুটে চলে আসে, বলে, এমনই গান চাচ্ছিলাম আমি, এমনই তো চাই আমার। বানি অবাক হয়ে ক্রিসের দিকে তাকিয়েছিল, সে বুঝতেই পারছে না কি হচ্ছে এসব। এর মধ্যেই গান শেষ হয়ে গেলে প্রিন্স বলে, তোমার গান সুন্দর, কিন্তু 2 লাইনে তো আর গান হয় না, বাকি লাইনগুলো কোথায়? ঠিক সেই মুহূর্তে ক্রিস বানির দিকে তাকায় আর বলে, এগুলো বানির লিরিক, বানি খুব ভালো লেখে। সবাই অবাক হয়ে বানির দিকে তাকায়। ভিনিত ও ক্রিসের টিম বানির সাথে কিছু চুক্তি করে। বানি অফিসে এসে সবাইকে সবকিছু খুলে বলে, সে যদি তাদের লিরিক্স লিখে দেয় তবে প্রিন্স তাদের ইন্টারভিউ দেবে, সোশ্যাল মিডিয়া লাইভ করবে, ইনস্টাগ্রাম লাইভ করবে। এই কথা শুনে অফিসের সবাই রাজি হয়ে যায় ও বানিও রাজি হয়ে যায়। পরের দিন সকালে বানি ক্রিসের সাথে স্টুডিওতে গেলে সে একটি শর্ত দেয় যে সে রাত 8টার পরে তাদের সাথে আর থাকতে পারবে না, যা রেকর্ড করবে তার আগেই করতে হবে। ঠিক সেই মুহূর্তে ক্রিস স্মোকিং করা শুরু করলে বানি পিছপা হতে শুরু করে আর বলে, আমার স্মোকিংয়ে প্রবলেম আছে, তুমি যদি স্মোকিং করো তুমি আমার থেকে দূরেই থেকো। ক্রিস এ কথা শুনে রাগে কটমট করতে করতে সিগারেটটি নিভিয়ে রাগী দৃষ্টিতে বানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গান রেকর্ড করতে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে বানি তার ডায়েরি বের করলে ক্রিস তার ডায়েরিটি নিতে চায়, কিন্তু বানি ডায়েরিটি তার কাছে না দিয়ে বলে, এটা পার্সোনাল। ক্রিস তখন বলে, কি এমন আছে এই ডায়েরিতে, একটা সামান্য ডায়েরি তো। বানি তখন বলে, না, আমার ভুলে যাওয়ার রোগ আছে, আমি রোজকার সবকিছু এই ডায়েরিতে লিখে রাখি। ক্রিস তখন টিটকারি করে বলে, যদি এই ডায়েরিটি ভুলে যাও তখন কি করবে? এ কথার বানির কাছে কোনো উত্তর থাকে না, সে স্তব্ধ হয়ে ক্রিসের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই মায়াঙ্ক বলে, সময় চলে যাচ্ছে, গান কখন রেকর্ড হবে? গানের লিরিক লেখার জন্য বানি ডায়েরি খুলতেই মহেশ আর তার পুরনো একটি ছবি দেখে তার পুরনো দিনের কথা মনে পড়তে থাকে। তার আগের সেই দুঃখ কষ্টর ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। বানির আবার সেই বিয়ের দিনের কথা মনে পড়তে থাকে, মহেশের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। হঠাৎ তার হুঁশ ফিরে মায়াঙ্কে ডাকে। সে দেখে ক্রিস তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কটমট করছে। বানি ক্রিসকে বলে, সরি, আমি এখানে লিখতে পারবো না, জায়গাটা বেশ শান্ত। ক্রিস রেগে বলে, এখানে হাজার হাজার গানের রেকর্ডিং হচ্ছে, আর তুমি কি এমন হয়ে গেছো যে লিখতে পারবে না? বলে একটা হিপহপ মিউজিকের টোন লাগিয়ে বলে, এবার লেখো। বানি ক্রিসের এমন ব্যবহার শুনে বলে, আমার এখানে আসাই ঠিক হয়নি, আমি এখানে আসতেই চাইনি, আমার চলে যাওয়া উচিত। বানি ক্রিসের ওপর রেগে আরও বলে, এখানে গান রেকর্ড করা হয়, লিরিক্স লেখা হয় না। তুমি যখন তোমার কোনো প্রিয় গান শোনো তখন তোমার কিসের কথা মনে পড়ে? এই স্টুডিওর কথা না, তাই না? আমরা যখন আমাদের প্রিয় কোনো গান শুনি তখন আমাদের কোনো সুন্দর মুহূর্তের কথা মনে পড়ে, কোনো ফুলের বাগানের কথা, ভালোবাসার মানুষের কথা, আমাদের ছোটবেলার কথা। গান আমাদের টাইম ট্রাভেল করায়, আমাদের স্মৃতিকে জাগিয়ে তোলে। এই কথা শুনে ক্রিস বানিকে তার পছন্দের একটি জায়গায় নিয়ে যায়, আর ক্রিস বানিকে বলে, আসো, তুমি একটু প্র্যাকটিস করো, ওয়ার্ম আপও হয়ে যাবে, ইন্সপিরেশনও পেয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ক্রিস বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়ে এমনভাবে তার খুশি ব্যক্ত করতে থাকে যেন সে তার লাইফের বেস্ট পারফরমেন্স দিয়েছে। ফানি ক্রিসের এমন খুশি প্রকাশ করা দেখে তার দিকে মুগ্ধ হয়ে অপ্রলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্রিস এমনভাবে তার খুশি প্রকাশ করছে যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। ক্রিসকে দেখে বানি লিখতে বসে।
বানি লিরিক লিখছিল আর সেই লিরিক ক্রিস কে গানের মাধ্যমে শোনাচ্ছিল। তারা তাদের মুহূর্তগুলো খুব সুন্দরভাবে এনজয় করছিল। এর মাঝে বানি মুগ্ধ হয়ে ক্রিসকে দেখছিল। ক্রিস একদম বাচ্চাদের মতো তার মুহূর্তটা এনজয় করছিল। এর মাঝে হঠাৎ করে ক্রিস খেয়াল করে বানির কাছে সময় নেই, তাই বানিকে ক্রিস শক্ত করে বেঁধে অনেক জোরে বাইক চালায়। ক্রিস বানিকে বাসার সামনে ড্রপ করার সময় বানির হাত ধরে বলে, আমার কাছে এখনো কিছু সময় আছে। ঠিক ৮টা বাজার পরই বানির হাত ছেড়ে দিয়ে ক্রিস চলে যায়। এভাবে হাসি কান্নার মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছিল। বানি লিরিক লিখে দিচ্ছিল আর ক্রিস সেই লিরিকগুলো গানের মাধ্যমে বানিকে গেয়ে গেয়ে শোনাচ্ছিল। বানি যখনই সময় পায় তখনই ক্রিসকে লিরিক লিখে পাঠায় আর ক্রিস সেটা গানে গেয়ে শোনায়। অবশেষে চলে আসে সেই দিন। স্টুডিওতে সবাই বানি ও ক্রিসের গান শুনে মুগ্ধ হয়ে যায়। প্রিন্সেরও গানটি খুব পছন্দ হয়, কিন্তু গানে কোনো রাপ না থাকায় প্রিন্স তাকে আরেকটি গান করে দিতে বলে। বানির সাথে এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বানি বলে, এত অল্প সময় আরেকটি গান কি করে লিখে দিবে। কথা কাটাকাটির এক পর্যায়ে বানি চলে আসতে ধরে। ঠিক সেই মুহূর্তেই পুলিশ ক্রিসের বাবাকে নিয়ে আসে মাতাল অবস্থায় আর বলে, শুধুমাত্র তোমার ভদ্রতার জন্য ছেড়ে দিচ্ছি, না হলে জেলে ভরে দিতাম। শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে পুলিশ চলে যায়। মায়াঙ্ক ক্রিসের বাবাকে বাসায় দিয়ে আসতে চায়, কিন্তু ক্রিস তার বাবার উপর রাগ করে বাবাকে মায়াঙ্কের কাছ থেকে টেনে নিয়ে রাস্তার উপর ধাক্কা দিয়ে ফেলে তার উপর টাকা ছুড়ে দিয়ে বলে, এই না টাকা, আরো নেশা করো, আরো নেশা করো, আমার জীবন থেকে দূরে থাকো। ক্রিসের রাগ ক্ষোভ সব প্রকাশ করে সে চলে যায় তার পছন্দের জায়গাটিতে তার ফ্রাস্ট্রেশন দূর করতে। ওই মুহূর্তে ক্রিসের কাছে বানি এসে সকালের ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায় আর বলে, আমার যেমন কিছুটা লুকানো অতীত আছে, দুঃখ কষ্ট আছে, ঠিক তেমনি তোমার মনে অনেক দুঃখ কষ্ট আছে। আমি বুঝতে পেরেছি, আমি সকালের জন্য খুবই দুঃখিত। ক্রিস বানিকে নিয়ে একটা বারে যায়, সেখান থেকে তার বাবাকে নিয়ে একটা রিহাব সেন্টারে যায় তার বাবাকে ভর্তি করানোর জন্য। সেখানে নিয়ে গিয়ে ক্রিস তার বাবাকে পরম যত্নে শুইয়ে দেয়। বানি রিসেপশনিস্টের সাথে কথা বলছিল। রিসেপশনিস্ট বলে, এখানকার বিল ৯ লাখ টাকা, তার অর্ধেক এখনই পরিশোধ করতে হবে। এত টাকার কথা শুনে ক্রিস সকালে চলে যায় ভিনিদের কাছে। ভিনিস টাকা দিতে রাজি হয়, কিন্তু গানের সকল ড্রাগস তার নামে করে দেয়। ক্রিসও ভিনিতে সেই শর্তে রাজি হয়। ক্রিস শেষবারের মতো বানিকে বাসায় ড্রপ করে দেয়। বাসার সামনে এসে ক্রিস প্রতি রাতের মতো বানির হাত টেনে বলে, আজকে শেষবারের মতো আমার কাছে কিছু সময় আছে। বানি বলে, শেষবারের মতো কেন, তুমি আর আসবে না? প্রিন্স বানির কথার উত্তরে বলে, প্রিন্সের গান পেয়ে গেছে, তুমি তোমার ইন্টারভিউ পেয়ে গেছো, আর তোমার চাকরিটাও তো পার্মানেন্ট হয়ে গেছে, সময়টাও বদলে গেছে, আর আমি আমার টাকা পেয়ে গেছি। এইসব কথা বলে ক্রিস চলে যায় আর বানি অপলক দৃষ্টিতে ক্রিসে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বানি প্রিন্সের কনসার্টের টিকিটের দিকে মনমরা হয়ে তাকিয়ে থাকে। প্রিন্স বানি আর ক্রিসের লেখা গানে সকলকে মাতিয়ে রেখেছে। ঠিক সেই কনসার্টেই ক্রিস আর বানির আবার দেখা হয়। দেখতে দেখতে লোকজনের ধাক্কায় তারা দুইজন আবার কাছাকাছি চলে আসে। ক্রিস বানিকে নিয়ে কনসার্ট থেকে বের হয়ে যায় আর তার জীবনের সকল কিছু বানিকে খুলে বলে। পরের দিন সকালে তারা চলে যায় ক্রিসের সেই পুরনো ব্যান্ড দলের বন্ধুদের কাছে বানিকে নিয়ে। সবাই ক্রিসকে দেখে বেশ খুশি হয় ও আনন্দ প্রকাশ করে। তারা সারাদিন সবাই মিলে বানি ডায়েরির লেখা বিভিন্ন গান গেয়ে দিনটি কাটায়। বানিও তাদের বন্ধুত্ব দেখে বেশ খুশি হয়। ক্রিস প্রতিবারের মতো বানিকে বাসায় ড্রপ করে দিয়ে আসার সময় তার হাত টেনে ধরে আর বানি এইবার তার হাত ছাড়িয়ে নেয়, কারণ সেইখানে তার বাবা মা দাঁড়িয়েছিল। বানির মা বাসায় এসে বানিকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, কে এই ছেলে। বানি কোনো উত্তর না দিয়ে নিজের মতো ব্যাগ গোছাতে থাকে। ঠিক সেই মুহূর্তে ক্রিস বানির ব্যাগ নিয়ে এলে বাবা বেশ বিব্রত বোধ করে। মায়ের এত কথা সহ্য না করতে পেরে বানি মাথা ঘুরে পড়ে যায়। বানি জ্ঞান ফিরলে সে দেখে সে এমআরআই রুমে তার চেক আপ করানো হচ্ছে। ক্রিস বারান্দায় বসে আছে। ক্রিসের কাছে বানির মা এসে বলে, তুমি বিয়ে করবে বানিকে, যদি বিয়ে না করো ওকে এত দুঃখ দিও না, ও এর আগেই অনেক কষ্ট পেয়েছে, আমার মেয়েকে এত কষ্ট আর দিও না। বানির বাবা এসে বানির মাকে নিয়ে যায়। ক্রিস বানির মায়ের বলা কথা ভাবতে ভাবতে ক্যাবিনে বানির পাশে এসে সে বলে, চলো বিয়ে করি। বানি ক্রিসের বলা কথা শুনে অবাক হয়ে বলে, তুমি আদৌ কি জানো আমাদের মধ্যে সম্পর্কটা কি? তুমি তো এটাও জানো না তুমি আমাকে ভালোবাসো কিনা। ক্রিস কোনো উত্তর না দিলে বানি বলে, বিয়ে আজ না হয় কাল হয়ে যাবে, তুমি যদি সুপারস্টার না হতে পারো, তোমার স্বপ্ন পূরণ না করতে পারো, সেই আফসোস আমার সারা জীবন থেকে যাবে।
বাণীর এই কথা শুনে ক্রিস বাণীর দিকে তাকিয়ে থাকে এবং এক পর্যায়ে বাণীকে ক্রিস শক্ত করে জড়িয়ে ধরে কিছুটা সময় কাটায়। বাণীকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। বাণী চলে যাওয়ার সময় ক্রিস বাণীর গাড়ির জানালার হাতের উপর হাত দিয়ে হাঁটতে থাকে। পরের দিন সকালে বন্ধুদের সাথে মনমরা হয়ে গোয়া হোটেলের সামনে আসতেই তারা লক্ষ্য করে মানুষের ভিড় জমে গেছে। তারা যে মিউজিক ভিডিও বানিয়েছিল তা রাতারাতি ভাইরাল হয়ে গেছে, তারা স্টার হয়ে গিয়েছে। এই সিচুয়েশন বুঝতে পেরে ক্রিস ও তার টিম মেম্বাররা বাসের ওপর উঠে দাঁড়ায় ও সবার সাথে কমিউনিকেট করে। ক্রিস মনমরা হয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে ও এত মানুষের ভিড়েও ক্রিস শুধু বাণীকেই খুঁজে বেড়ায়। এত মানুষের ভিড় তাদের নাম ধরে ডাকছে, তাদের ভিডিও বানাচ্ছে, তাদের ছবি তুলছে। এত সবকিছু দেখে সবার চোখে পানি চলে আসে। এতদিনে তাদের কষ্ট সার্থক হয়েছে। এত কষ্টের পর তারা ফেমাস হতে চলেছে। এত মানুষের ভিড়ে ক্রিস দেখে ভিমেক্স কোম্পানির ম্যানেজার ভিনিত এসেছে তাদের সাথে গানের কন্ট্রাক্ট সাইন করার জন্য। আর এইদিকে নিউরোলজিস্টের কাছে বাণীর চেক আপ করানো হচ্ছিল। ডক্টর চেক আপ শেষে বাণীকে বলে, আমি যা যা বলবো সেগুলো আপনাকে রিপিট করে বলতে হবে। ডক্টরের এ কথা শুনে বাণী ডায়েরি বের করলে ডক্টর বলে, এটা কিসের জন্য? বাণী বলে, আমার ভুলে যাওয়ার রোগ আছে, তাই আমি ছোটখাটো সবকিছু ডায়েরিতে লিখে রাখি। ডক্টর অনেক ছোট ছোট সাধারণ প্রশ্ন করলেও বাণী অনেক চেষ্টার পরেও সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারে না। ডক্টর বলে, আপনার ব্লাড রিপোর্টে কোনো সমস্যা নেই, কিন্তু ব্রেনের রিপোর্টে কিছুটা সমস্যা আছে। আপনার অ্যালজাইমার আছে। ধীরে ধীরে আপনি সবকিছু ভুলে যেতে শুরু করেছেন। বিষয়টা এখন ছোট থাকলেও ভবিষ্যতে অনেক বড় হয়ে যাবে। আপনি সবকিছু ভুলে যাবেন। ডক্টরের বলা কথাগুলোই ভাবতে ভাবতে বাণী রাস্তা দিয়ে একা হাঁটছিল। একা হাঁটতে হাঁটতে বাণী বাসার সামনে চলে আসে। সেই মুহূর্তে বাণী পেছন থেকে ক্রিসের ডাক শোনে। ক্রিসের ডাক শুনে বাণী পেছন ফিরতেই দেখে ক্রিস তার জন্য অপেক্ষা করছে। ক্রিস বাণীকে বলে, এত ফোন দিলাম, আমার কল রিসিভ করছো না, দুদিন নেই তাতেই আমাকে ভুলে গেছো নাকি? বাণী ক্রিসকে বলে, আমি কিছু বলতে চাই। ঠিক সেই মুহূর্তেই ক্রিস বাণীকে ফোন বের করে দেখায় যে কত মানুষ তাদের জন্য অপেক্ষা করছিল। ক্রিস বলে, ওই বিনীত কন্ট্রাক্ট সাইন করার জন্য তার গাড়ি নিয়ে এসেছিল। তাদের সব শো বুক হয়ে গেছে। আমার কাছে সবকিছুই ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না, কারণ তুমি আমার সাথে ছিলে না। বলেই ক্রিস বাণীর হাত ধরে টেনে নিয়ে যেয়ে একটি গাড়ির ওপরে ওঠে। আকাশের দিকে ইশারা করে বলে, আমি আকাশ হতে চাই, কিন্তু সেটা তোমার সাথে। বাণী ক্রিসের কথা শুধু শুনেই যায়। ক্রিসকে মুখ ফুটে কিছুই বলতে পারে না। ক্রিস তখন বলে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে বাণী ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন বাণী তার বাবার সাথে অফিসে যাচ্ছে আর ডক্টরের বলা কথাগুলোই ভাবছে। ডক্টরের বলা কথাগুলো ভাবতে ভাবতে সে অফিসে চলে আসে। ডক্টর বলেছিল, ধীরে ধীরে তোমার অতীতকে বর্তমান বলে মনে হবে। অতীত আর বর্তমানের কনফিউশন তোমাকে ট্রিগার করতে পারে। ট্রিটমেন্ট এই সবকিছুকে স্লো করে দিলেও পুরোপুরিভাবে ঠিক করতে পারবে না। ঠিক তখনই বাণীর সিনিয়র তাদের নতুন পার্টনারের সাথে দেখা করিয়ে দেয়। আর এই নতুন পার্টনার কেউ নয়, বাণীর এক্স মহেশ। মহেশ বাণীকে দেখে বলে, এতদিন পর তোমাকে দেখে ভালোই লাগছে। আশা করি আজ রাতের পার্টিতে তুমিও থাকবে। বাণী কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে যায়। বুঝতেই পারছে না কোনটা তার অতীত আর কোনটা তার বর্তমান। ক্রিস তার পরবর্তী পারফরমেন্সের জন্য ব্যাগ গোছাচ্ছিল। সেই সময় বাণী বলে, আমি জবটি ছেড়ে দিচ্ছি, বলেই ক্রিসের জন্য ব্যাগ গোছাচ্ছিল। ক্রিস অবাক হয়ে বলে, কিছুক্ষণ আগেই তো দুজন একসাথে ব্যাগ গোছালাম, আর সব তো ঠিকই আছে, তুমি জবটা কেন ছেড়ে দিবে? বাণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই ক্রিসের গাড়ি চলে আসলে ক্রিস গাড়িতে ব্যাগ ওঠাতে ওঠাতে বাণীর দিকে তাকিয়ে বলে, ঠিক আছো তো তুমি? বাণী বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি চলে যাচ্ছ তাই একটু মন খারাপ হচ্ছে। এটা বলে বাণী ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। বাণী একা দাঁড়িয়ে নিশ্চুপে ক্রিসের চলে যাওয়া দেখে। রাতে বাণী অফিসের পার্টিতে আসে। সিকিউরিটি গার্ড বারবার বাণীর নাম জিজ্ঞাসা করলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে সময় মহেশ এসে বাণীকে নিয়ে ভেতরে চলে যায়। মহেশ বাণীকে পার্টির ভেতরে নিয়ে যেয়ে বলে, তুমি ঠিক আগের মতোই আছো, কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। এটা বলে মহেশ বাণীকে খারাপভাবে স্পর্শ করতে থাকে। বাণী কিছুই বলে না। বাণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বাণী বুঝেই উঠতে পারে না কোনটা তার অতীত কোনটা তার বর্তমান। বাণী মহেশের হাত ধরে বলে, তুমি কেন সেদিন আসোনি? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আমাকে অপেক্ষা করেও কেন আসোনি? এভাবে বিভিন্ন প্রশ্ন করে মহেশকে জোরাজুরি করতে থাকলে পেছন থেকে মহেশের ওয়াইফ এসে বলে, এটা কি হচ্ছে? মহেশ ভয় পেয়ে তার ওয়াইফের কাছে গিয়ে বলে, তেমন কিছু না, আমার এক এমপ্লয়ি তার জব বাঁচানোর জন্য এমন জোরাজুরি করছে। বাণী রাগে ক্ষোভে পার্টি থেকে বের হয়ে আসতে চায়। হঠাৎ সে সিকিউরিটি ধাক্কা লেগে পড়ে যায় এবং ব্যাগ ধুয়ে সেখান থেকে চলে আসে।
ইমিগ্রেশন শেষে ক্রিস বানিকে বারবার কল করে, কিন্তু বানি কল রিসিভ করে না। সেই কল রিসিভ করে সিকিউরিটি গার্ড এবং সেখানে যা যা ঘটে সবকিছু ক্রিসকে খুলে বলে। ক্রিস সেটা শুনে রেগে পাগলের মতো ছুটে বানির কাছে চলে আসতে লাগে। ক্রিস পার্টিতে এসে সিকিউরিটি গার্ড থেকে ব্যাগ নেয়। ব্যাগ খুলে ক্রিস তার মধ্যে মেডিকেল রিপোর্ট দেখে সবকিছু বুঝতে পারে এবং বানির কাছে চলে যায়। বানি ছিল ক্রিসের সেই পছন্দের জায়গা, ক্রিকেট স্টেডিয়ামে। বানি ক্রিসের মতো ক্রিকেট প্র্যাকটিস করতে থাকে, কিন্তু একটা বলে হিট করতে পারে না। তখন ক্রিস বলে মেশিনটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে। ক্রিস বানিকে ব্যাটিং শেখাতে গেলে বানি ক্রিসকে ধাক্কা দিয়ে বলে, তুমি সবকিছু জেনে গেছো তাই না? ক্রিস বানিকে জিজ্ঞাসা করে, এতদিন কাউকে কিছু বলনি কেন? বানি রেগে বলে, যাও তুমি, আমাকে আমার মতো থাকতে দাও। ক্রিস বলে, এখানে চিকিৎসা না হলে কি হয়েছে, আমরা ইউএসএ তে চলে যাব। এই কথা শুনে বানি ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে। ডক্টর বানিকে প্রেসক্রিপশন দিয়ে বলে, সময় মতো ওষুধ নিতে হবে, সূর্যের আলোতে হাঁটাহাঁটি করতে হবে এবং চিন্তামুক্ত থাকতে হবে। আর যদি সম্ভব হয় কোলাহল মুক্ত পরিবেশ থেকে বানিকে কিছুদিন দূরে রাখার। বাবা আর মা দুজন মিলে সিদ্ধান্ত নেয় ক্রিসই বানিকে নিয়ে আলিবাগে তার কাজিনের বাসায় যাবে। বানি বের হয়ে যাওয়ার সময় মা মিষ্টিমুখ করার জন্য বানিকে পায়েস খাইয়ে দেয়। সেই সময় মা ক্রিসকে পায়েস খাইয়ে দিলে বানি দেখে অনেক খুশি হয়, কারণ মা ক্রিসকে মেনে নিয়েছে। শুরু হয়ে যায় বানি আর ক্রিসের অজানার উদ্দেশ্যে যাত্রা। ক্যারিয়ার আর কোলাহল মুক্ত পরিবেশ থেকে দূরে দুজন কিছু ভালোবাসার মুহূর্ত তৈরি করে। ক্রিস বাবা মাকে দেওয়া কথা অনুযায়ী বানির সবকিছুরই খেয়াল রাখে। সময় মতো ওষুধ নেওয়া, রোদের আলোতে হাঁটতে বের হওয়া, চিন্তা থেকে দূরে থাকা। ক্রিস বানির সবটাই দেখে রাখছে। বানি আর ক্রিস যেন তাদের জীবনে সব থেকে সেরা মুহূর্ত তৈরি করছে। ক্রিস আর বানি রাতে সমুদ্রের পাড়ে বসে কিছু সময় কাটায়। পরের দিন সকালে ক্রিস আর বানির কনসার্টের জন্য চলে আসে। এই পারফরমেন্সের আগে বানি সকলের এক্সপ্রেশন রেকর্ড করছে। সেই মুহূর্তে ক্রিসের মন খারাপ থাকলে ক্রিসের মনে সাহস যোগায় এবং হাত ধরে দৌড়ে তাকে স্টেজের কাছে নিয়ে আসে। ক্রিসকে শুভকামনা জানিয়ে তাকে স্টেজে তুলে দেয়। ফানি আবার রেকর্ড করতে শুরু করে। হঠাৎ সেই মুহূর্তে তার চোখের সামনে তার অতীত চলে আসে। বানির এক্স মহেশ চলে আসে। মহেশ এই কনসার্টের প্রডিউসার থাকে। মহেশ বানির কাছে এসে কথা বলতে থাকে। বানি সবকিছু ভুলে যায়। বানি মনে করে এটাই তার বর্তমান। বানি মহেশের সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে। আর এইদিকে ক্রিস বানিকে ভিড়ের মধ্যে খুঁজে যাচ্ছে। তার কনসার্টের পারফরমেন্সের মাঝেও ক্রিস বানিকেই খুঁজে বেড়াচ্ছে। আর এইদিকে মহেশ বানির অসুস্থতার সুযোগ নিয়ে তাকে তার বাণিজ্য রুমে নিয়ে আসে আর তার অসুস্থতার সুযোগ নিতে থাকে। মহেশ খুব ভালোভাবেই জানে যে বানি অসুস্থ, তাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ক্রিস তার পারফরমেন্স ছেড়ে বানিকে বাঁচাতে চলে আসে। মহেশ ভয় পেয়ে বানিকে ছেড়ে উঠে দাঁড়ায়। বানি ক্রিসকে না চিনতে পেরে মহেশের পেছনে যেয়ে দাঁড়ায়। সবকিছু বুঝতে পেরে ক্রিস বানিকে নিয়ে চলে যেতে চায়। মহেশ ক্রিসকে বাধা দিলেও ক্রিস শোনে না। ঠিক সেই মুহূর্তে ক্রিসের সাথে মহেশের তুমুল মারামারি লেগে যায়। এক পর্যায়ে ক্রিস মারতে মারতে মহেশকে আধমরা করে ফেলে। ঠিক ক্রিস যেন তার সকল রাগ ক্ষোভ মহেশের ওপর ঝাড়ছে। সিকিউরিটি গার্ড ক্রিসকে আটকাতে আসলে ক্রিস তাকেও মেরে আধমরা করে ফেলে। ঠিক তখনই বানি চাকু হাতে ক্রিসকে থ্রেট দিতে থাকে। ক্রিস স্তব্ধ ও হতভম্বের মতো বানির দিকে তাকিয়ে থাকে। ক্রিস মহেশের কথা শুনে রেগে এগোতে গেলে বানি তার হাতের মধ্যে চাকুটি ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে মহেশ পালিয়ে গেলে বানিও মহেশের পিছু পিছু যেতে থাকে এবং কান্না করে বলতে থাকে, মহেশ আমাকে ছেড়ে যেও না, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। বারবার এই কথাই বলতে থাকে। এক পর্যায়ে বানি তো সেন্সলেস হয়ে যায়। ক্রিস সেই অবস্থায় বানিকে বাসায় নিয়ে এসে বিছানায় পরম যত্নে শুইয়ে দেয়। তখনই ক্রিস তার কাটা জায়গা ড্রেসিং করতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে তার বাবা এসে তাকে বলে, যখন তোকে আমার সব থেকে বেশি দরকার ছিল তো আমি তোর হাত ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। পারলে আমাকে ক্ষমা করে দিস, আর আমার মতো ভুল তুই করিস না। এত কষ্ট সহ্য করতে না পেরে ক্রিস রাতে মিউজিক রুমে এসে সারা রাত মিউজিক বাজায়। তার কষ্টগুলো মিউজিকের মাধ্যমে প্রকাশ করে। সকাল হয়ে যায়। বানি ঘুম ভাঙলে ক্রিসকে মিউজিক রুমে এসে পিয়ানো বাজাতে দেখলে বানি ক্রিসকে বলে, আজকে পারফরমেন্স আছে তাই না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেই। ক্রিস বানিকে বলে, পারফরমেন্স কাল শেষ হয়ে গেছে, তুমি অনেক এনজয় করেছো। সেই সময় বানি এসে পাশে বসলে ক্রিস পিয়ানোতে একটি মিউজিক তোলে। বানি মিউজিকটি শুনে বলে, বেশ সুন্দর, কিন্তু এটার ইন্সপিরেশন কি? ক্রিস ছলছল চোখে বলে, আছে আমার এক স্কুল ফ্রেন্ড, একটি মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু সেই মেয়েটি তার থেকে খুব দূরে চলে যাচ্ছে। কথা বলে ক্রিস উঠে চলে যেতে চায়। বানি ক্রিসের হাত টান দিয়ে ধরে বলে, শুধু এই মুহূর্ত না, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আই লাভ ইউ মহেশ।
ঠিক তখনই কৃষের হাসিমাখা মুখটা মলিন হয়ে যায়। বাণীর কপালে চুমু দিয়ে চাপা কষ্ট নিয়ে চুপচাপ বের হয়ে যায়। ফিনিতের অফিসে এসে কৃষ তার টিমকে বলে, আমি এই টিম ছেড়ে দিচ্ছি। তোমরা সবাই অনেক পরিশ্রম করেছো, এই জন্য তোমরা এই সাকসেস ডিজার্ভ করো। আমি সত্যি খুব দুঃখিত, সরি। মায়ের টিমের বাকি সবাই অবাক হয়ে বলে, তুই সরি বলছিস? যখন তুই আমাদের গালি দিয়েছিস, মেরেছিস, তখন তো সরি বলিসনি। আমাদেরকে আবার আমাদের সেই স্বার্থপর বন্ধু ফিরিয়ে দে। আর বাণীর কথা ভাবছিস? বাণীর জন্য তোর বাবা মা আছে, বাণী তো তোর রেসপন্সিবিলিটি না। ক্রিস বলে, হ্যাঁ বাণী আমার রেসপন্সিবিলিটি না, কিন্তু তোদের সাথে গেলে আমি পুরো দুনিয়া পাবো, বাণীকে পাবো না। এই কথা বলে ক্রিস বের হয়ে আসে। বাসায় এসে ক্রিস বাণীকে হন্যে হয়ে সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও বাণীকে খুঁজে পায় না। বাণীকে খুঁজে না পেয়ে ক্রিস পাগলের মতো হয়েছে। বাড়ির এমন কোনো কোণা নেই যেখানে ক্রিস বাণীকে খোঁজেনি, কিন্তু কোথাও বাণীকে খুঁজে পায় না। ক্রিস সবকিছু বাণীর বাবা মাকে খুলে বলে। বাণীর বাবা মা পুলিশ রিপোর্ট করাতে যায়। পুলিশ বাণীর বাবা মাকে বকা দিয়ে বলে, আপনারা কি আপনার নিজের সন্তানের খোঁজ রাখতে পারেন না? এখানেই ক্রিস বসেছিল। ক্রিস যেন পাথরের মতো হয়ে গিয়েছে বাণীকে হারিয়ে। বাণীকে হারিয়ে ক্রিসের জীবন যেন বিষাদ ও বিষণ্ণতায় ভরে গেছে। ক্রিস হাসতে ভুলে গেছে। ক্রিসের হৃদয় যেন পাথর হয়ে গেছে। ক্রিস রাগে ও ক্ষোভে মিউজিক রুমের ভিতরে এসে সবকিছু ভাঙতে শুরু করে। যেখানে যেখানে বাণীর স্মৃতি ও বাণীর স্পর্শ ছিল, সবকিছু সে ভেঙে চুরমার করে ফেলে। বাণীর স্মৃতি যেন ক্রিসকে বাঁচতে দিচ্ছিল না। হঠাৎ ক্রিস খেয়াল করে বাণীর সেই ডায়েরি। সেই ডায়েরিতে লেখা ক্রিসের শেষ গান সাইয়ারা। ক্রিস ডায়েরিটি নিয়ে ছুটে স্টুডিওতে চলে যায় রেকর্ড করার জন্য। মায়াঙ্ক ক্রিসকে দেখে বলে, কি করছিস? ক্রিস বলে, আমি আমার জীবনের সব থেকে বেস্ট গান তোকে দিচ্ছি। এই গান এত ভাইরাল করবি যেন দুনিয়ার সব কোনায়, প্রতিটা ঘরে ঘরে এই গান পৌঁছায়। তখনই আমি আমার বাণীকে খুঁজে পাবো। মায়াঙ্ক বলে, এসবে কোনো কাজ হবে না, বাণীর এখন এসব বোঝার মতো কোনো বোধ শক্তি নেই। ক্রিস বলে, আমি জানি এই গান ওর মন ছুঁয়ে যাবে, ও আমার কাছে ফিরে আসবেই, আমি ওকে খুঁজে বের করবোই। কেটে গেছে 1টি বছর। মুম্বাইয়ের ফেমাস রাগ মিউজিক কনসার্টে এসেছে হাজার হাজার মানুষ। সবার মুখে একটাই নাম, ক্রিস কাপুর। ক্রিস এখন অনেক বড় ফেমাস সিঙ্গার হয়ে গেছে, যেমনটা সে স্বপ্ন দেখেছিল। ক্রিস এসে গাড়ি থেকে নামলে তার ফ্যানরা তার নাম ধরেই ডাকে। ক্রিস এতটাই ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু তার জীবনে তার বাণী নেই। ক্রিস বাণী ডায়েরি নিয়ে স্টেজে উঠে তার ফেমাস সাইয়ারা গানটি গায়। ক্রিসের এত সফলতা, এত পাবলিসিটি সবই বাণীর জন্য, কিন্তু আজ বাণী তার জীবনে নেই। ক্রিস তার মনে চাপা কষ্ট নিয়ে গান গাইতে থাকে। তার বিশ্বাস একদিন এই সাইয়ারা গানটি তার বাণীকে তার কাছে এনে দেবে। ক্রিস ও তার টিম ইন্ডিয়ার প্রতিটি স্টেটে কনসার্ট করে, কিন্তু কোথাও বাণীকে খুঁজে পায় না। ইন্টারন্যাশনাল শো করতে ক্রিস ও তার টিম লন্ডনে আসে। শো শুরুর আগে টিম মিউজিক ইনস্ট্রুমেন্ট ঠিক আছে কিনা তা চেক করতে থাকে। আর ক্রিস মনমরা হয়ে স্টেডিয়ামের এক কর্নারে বসে থাকে। মাইকে বলে, সব জায়গায় আমাদের গান, লাখো লাখো মানুষ আমাদের গানের রিলস বানাচ্ছে বলে বিগ স্ক্রিনে রিলস গুলো দেখাতে থাকে। মায়াঙ্ক হঠাৎ এক মেয়ের গানের রিলস দেখে পজ করতে বললে ভালো করে জুম করে দেখা যায় বাণী এক কর্নারে মুখ থেকে বসে গানটি শুনছে। ক্রিসের মতোই বাণীর চোখে পানি টলমল করছে। ক্রিস বাণীকে স্ক্রিনে দেখে এক দৌড়ে মাঠে চলে আসে। স্ক্রিনের সামনে এসে হাঁটু গেড়ে বাণীর সামনে বসে পড়ে। ক্রিসের 1 বছরের সন্ধান ফাইনালি আজ ক্রিসকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। মায়ান ভিডিওর মেয়েটির সাথে কথা বলে জানতে পারে জায়গাটি মানালির এক পাহাড়ি অঞ্চলের। সাথে সাথে ক্রিসের জন্য চার্টার প্লেন বুক করে দেওয়া হয়। সেই ফ্লাইটে করে ক্রিস চলে আসে মানালিতে। সেই মেয়েটির সাথে দেখা করে ক্রিস তার ভালোবাসার মানুষের লোকেশন নিয়ে প্রাণপণে ছুটে থাকে তার ভালোবাসার মানুষের কাছে। ক্রিস দৌড়ে এক মহিলা আশ্রমের সামনে দাঁড়ালে সেখানকার নার্স বলে, আপনি ক্রিস কাপুর না? আমরা তো ভেবেছিলাম আপনি কখনোই আসবেন না, বলেই বাণীর লেখা একটি চিঠি ক্রিসের হাতে ধরিয়ে দেয়। সেটা খুলতেই ক্রিস দেখে বাণী লিখছে, ক্রিস, আমি চাই এই চিঠিটা তুমি কখনোই না পাও। তুমি যদি এই চিঠিটা পড়ে থাকো তার মানে তুমি সবকিছু ছেড়ে আবার আমার কাছে চলে এসেছো। এটা আমি কখনোই চাই না তুমি আমার জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করো। এদিন ক্রিস চলে যাওয়ার পর বাণী তার আর ক্রিসের দুষ্টু মিষ্টি ভরা খুনসুটিপূর্ণ ভিডিওগুলো দেখছিল। সে ঠিক তখনই সেই ভিডিওতে বাণী সেদিন কনসার্টে ঘটে যায় সম্পূর্ণ ঘটনা দেখতে পায় এবং বুঝতে পারে যে সে ক্রিসকে কতটা কষ্ট দিয়েছে। তিনি এইসব কথা মনে করে সেদিন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এমনকি সেদিন ক্রিসকে ভালোবাসি বলতে যে মহেশের নামটি বলে দিয়েছে।
এদিন বানি সাইয়ারা গানটি লিখে তার ব্যাগটি রেখে বের হয়ে যায় অজানার উদ্দেশ্যে। বানি আরো বলে, আমার জীবনে আফসোস একটাই যে এই ছোট্ট চুমকো জীবনটাও তোমার সাথে কাটাতে পারলাম না, কিন্তু আমি জানি আমি যদি তোমার জীবনে না থাকি তুমি সফলতা অর্জন করবে, তাই আমি তোমার জীবন থেকে চলে আসছি। ক্রিস দৌড়ে বাইরে এসে দেখে বানি বরফের মধ্যে বসে ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করছে। বানি ক্রিসের দিকে মাসুম নজরে তাকিয়ে বলে, আমি বানি, আপনার নাম কি? এই কথা শুনে ক্রিসের চোখে পানি টলমল করে ওঠে। ক্রিস বানির পাশে বসে বলে, একা একা রুমে বসে কি মন ছুঁয়ে যাওয়ার মতো গান লেখা যায়? গানের কথা তো আমাদের টাইম ট্রাভেল করায়, কখনো ছোটবেলার স্মৃতিতে নিয়ে যায়, কখনো ভালোবাসার মানুষের সাথে প্রথম দেখার কথা মনে করিয়ে দেয়। ক্রিস বানিকে নিয়ে এলাকার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে আসে। ব্যাট হাতে নিয়ে বলে, সামনে পা রেখে এভাবে বল মারতে হয়। সাথে সাথেই 6 হয়ে গেলে সবাই হাততালি দেয়। বানি তখনও ক্রিসের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্রিস বানিকে পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য কমেন্ট্রি করতে করতে ব্যাটিং করতে থাকে। প্রতিবার 6 মেরে বানির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকে, যেন তো তার কিছু একটা মনে পড়বে। হঠাৎ তখনই বানি ক্রিসের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলে, ক্রিস কাপুর, আমি তোমাকে ভালোবাসি। তখনই ক্রিস বানিকে শক্ত করে জড়িয়ে ধরে। ক্রিস আর বানি পুরো দুনিয়াকে মিথ্যা প্রমাণ করে ক্রিস বানিকে নিয়ে তার জীবনের সবথেকে বড় কনসার্টটি করে। পুরো দুনিয়ার কাছে এটা প্রমাণ করলো যে বানির ভালোবাসা তার জন্য কখনোই বাধা ছিল না। বানির লাভ ডায়েরি খুলতে এখানে মহেশ আর তার ছবি দেখা যায়। তার মনে পড়ে যায় তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের কথা, মানে তাদের বিয়ের দিনের কথা। এইভাবে সকল বাধা বিপত্তি কাটিয়ে ক্রিস বানিকে তার নিজের করে নেয়। মুভিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।